আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ের উপর হাত তুলতে দেখিনি। আজ হাত তুললেন। সম্ভবত মায়ের গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, কিন্তু মায়ের চোখে পানি নেই। মায়ের অগ্নিচোখ দাঁতে দাঁত চেপে কিরমির করছেন, অথচ বাবা ছলো ছলো চোখে বেজা গলায় বললেন, উঠতে বসতে যে জ্যোৎস্নার খোঁটা দাও, সে আজ মরে গেছে। এবার খুশি তো? এখন থেকে অন্ততপক্ষে আমাকে রেহাই দাও। জ্যোৎস্না নামটা আমি আজ প্রথম শুনিনি, এর আগেও বহুবার মায়ের মুখে শুনেছি। মা বাবার সাথে একটু রেগে গেলেই জ্যোৎস্নার নাম ওঠে। আমি দু একবার জানতে চেয়েছিলাম মায়ের কাছে, কে এই জ্যোৎস্না। মা মুখ বেঁচিয়ে আকৃতি এনে বাসাকে বিকৃত করে বলেছিল, তোর বাপের নাং লাগে। আমার এই বিয়ে করার আগে জ্যোৎস্নার লগে তোর বাপের পিরিত ছিল। বাবা মাথা নিচু করে সেদিন আমার সামনে থেকে চলে গিয়েছিল। বোঝাই যাচ্ছে নিজের ছেলের সামনে তিনি বেশ অপমানিত হয়েছেন। বাবার জন্য আজ বড্ড মায়া লাগে। মায়ের এই অকথ্য ভাষার প্রতিবাদ বাবা কোনোদিন করেনি, কিন্তু আজ প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা ছিল সজোরে একটা থাপ্পড়। বিগত 1 বছর রাগ ক্ষোভ বাবা একটা থাপ্পড়ে কমাতে পারছেন তো? আমি দুপুরে খাবার খেতে বসেছি, মা তরকারি দিচ্ছেন। বাবা এলেন হঠাৎ করে। তখনই মায়ের হুঙ্কার, আমারে ঘুমেরাই খা, কাউরে কিছু না কইয়া জ্যোৎস্নার কাছে গেছিলা। কইয়া গেলে কি হইতো? না করতাম আমি? এত বছরও তো না কইরা ফিরাইতে পারছি না। বাবা এগিয়ে এলেন, কষে থাপ্পড় দিয়ে জ্যোৎস্নার মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন। এমত অবস্থায় আমার গলা দিয়ে আর বাদ নামল না। বাবা ঘর থেকে চলে গেলেন। মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মৃত্যু সংবাদ শুনে রাগ একটু কমেছে। আমি খাবার রেখে নলকূপে হাত ধুয়ে ফেলেছি। মনটা কেমন খারাপ লাগছে। বাবা যেন আজ আড়তে যাবেন না, বুঝাই যাচ্ছে। তার চেয়ে ভালো আমি আড়তে গিয়ে বসি। কাস্টমারকে চাল দিতে দিতে মনটা অন্যদিকে ঘুরে রাখা যাবে। রাত তখন 12টা হবে। আমি বই পড়ছিলাম, হুমায়ুন আহমেদের মিসির আলী সমগ্র। বইয়ের তন্দ্রাবিলাস আমার দু চোখে তন্দ্রা কাটিয়ে দিল। দরজায় ঠক ঠক আওয়াজ। দরজার ওপাশ থেকে বাবার গলা শব্দ শোনা যায়, শাওন, ঘুমিয়ে পড়েছিস? আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম। বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন, ঘুমাসনি এখনো? তোর সাথে গল্প করতে এলাম। বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না, তাই এখন এলাম। তোর সমস্যা হবে না তো? আমি মুচকি হেসে বললাম, না বাবা, আমার ভালো লাগছে যে তুমি এসেছো। আজ এই ঘরেই ঘুমাও। মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না। বাবা পা তুলে আয়েশ করে বসলেন। ইশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন। আমি কাঠের চেয়ার এর নিচে বসে বাবার মুখোমুখি বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, তোর অনেক কিছু জেনে রাখা দরকার। আমি তোকে জানাতে চাই। আগেও জানাতে চেয়েছিলাম, সাহস হয়নি। ভেবেছিলাম তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে, হয়তো তোর জানা হয়ে যাবে। কিন্তু তুই জানিস না কিছুই। তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস। যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি কিছুই, কিন্তু আজ বলবো। আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছি। যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা, বাবার লজ্জা পাওয়া, অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়ার প্রয়োজন। বাবা এক নাগাড়ে গল্প করছেন, লুকায়িত এক গল্প। তোর মায়ের মুখে জ্যোৎস্না নাম শুনে হয়তো ভেবেছিলে আমার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে। সত্যি হলো জ্যোৎস্নার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই। জ্যোৎস্না আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল। তোর দাদা দাদি পছন্দ করে বিয়ে করিয়েছিল, তোর দাদার বাড়ির কাছেই। আমরা যে এত বছর ধরে তোর দাদা দাদিকে রেখে শহরে থাকি, তার একটি কারণ এই জ্যোৎস্না। তোকে নিয়ে যে প্রতিবার তোর দাদার বাড়িতে যেতাম, আমি তোর সাথে সাথেই থাকতাম, যেন আমাদের গ্রামের কারো সাথে এ বিষয়ে কিছু শুনতে না হয়। তোর খারাপ লাগতে পারে শুনলে। তোর দাদা দাদি মারা যাওয়ার পর ওই গ্রামে খুব একটা যাই না। তোর মা সব জানে, তবুও তোকে বলিনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম। আমার আর জ্যোৎস্নার একটা সন্তান আছে, নাম ফাল্গুনী। তোর সৎ বোন ফাল্গুনীর মতো তোর নামও বাংলার 12 মাসের নামের সাথে একটা নাম। গ্রামে আমরা শ্রাবণ মাসকে শাওন নামে বলি। তোর মা আমার দ্বিতীয় স্ত্রী, সে যাই হোক।
জ্যোৎস্নার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর পরবর্তীতে আমরা বিয়ে করি এক স্কুল মাস্টারকে। সে বিয়ে করে এক স্কুল মাস্টারকে। তোর দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রাম পড়ে। 8 বছর সংসার করলেও তার কোনো সন্তানাদি হয়নি। স্কুল মাস্টার মারা গেলেন 4 সালের বন্যায়। স্কুল মাস্টার মারা গেলেন 2004 সালের বন্যায়। আমি সব খবরই রাখতাম। রাখার কারণ ফাল্গুনী, আমার মেয়ে। আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। মাস্টার মারা যাওয়ার পর সেই সংসারে টানাটানি অবস্থা। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন। আমি প্রতি মাসেই যাই সেই এলাকায়। কাউকে দিয়ে খবর পাঠালে ফাল্গুনী আসে। বাবা বলে সে জড়িয়ে ধরে। কত শত বায়না তার। আমি আসার পথে পুরো মাসের খরচ দিয়ে আসি ফাল্গুনির হাতে। তোর মা এসব জানে। আমি গোপন করি না তোর মায়ের কাছেও। আমি ফাল্গুনির জন্মদাতা। সে আমার কাছে মেয়ে হিসেবে পাওনা। আমি তো তাকে দেবই। আমি ফাল্গুনির মায়ের সাথে দেখা করি না। দেখা করাটা বেমানান, লোকে মন্দ বলবে। তাই লোক মারফত ফাল্গুনিকে ডেকে আনি। আর এখন সে নরসিংদী সরকারি কলেজে অনার্স শেষ করবে এবছর। এখন তো কলেজে গেলেই মেয়ের সাথে দেখা করতে পারি। কিন্তু ওই যে, আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না। তোর মা মনে করে আমি তো ফাল্গুনির মায়ের সাথেও দেখা করি। এই জন্যই রাগের মাথায় 2-4টা কথা শোনায়। এতে আমার খারাপও লাগে না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু তুই? বাবা, 1 মিনিট। আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম, এত বড় জীবন গঠিত বিষয়টা মায়ের কাছেও লুকিয়ে রেখো না, তাহলে আমি শুনলে কি সমস্যা হবে বাবা? বাবা উত্তরে বলল, আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলবো। তোর মানসিকভাবে বেড়ে ওঠা মস্তিষ্কে প্রভাব পড়ুক সেটা আমি চাইতাম না। কিন্তু ভুলে গিয়েছিলাম তুই যথেষ্ট বড় হয়ে গিয়েছিস। ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়লি না। ফাল্গুনি শুনেও কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, ফাল্গুনি কয়েকবার বলেছিল তোকে সব জানাতে। আমি সাহস করতে পারিনি। তবে বিশ্বাস কর, ফাল্গুনি মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো। কিন্তু আজ মৃত্যুর সংবাদ শুনে গিয়ে থাকতে পারিনি। তার উপর তো তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি। তাই আমার কোনো ভাই বোন নেই, এমন একটি আক্ষেপ ছিল সবসময়। আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে, আমার বড় আপু, নাম ফাল্গুনী। কোনোদিন দেখিনি। বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন, চোখ দুটো ছলছল। জ্যোৎস্না নামের মানুষটির জন্য বাবার চোখে পানি থাকাটা স্বাভাবিক। আমি বাবাকে প্রশ্ন করলাম, তোমাদের ছাড়াছাড়ি কেন হয়েছিল বাবা? বাবা দেয়ালের দিকে দৃষ্টি থেকে নামিয়ে আমার দিকে দৃষ্টি দিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মানুষটা দুনিয়াতে ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম। এতটুকু জেনে নে আমাদের মনের মিল ছিল না। তবে বুঝতে একটু দেরি হওয়াতে 4.5 বছরের সংসার টিকেছিল। তারপর আর টেকেনি। ফাল্গুনিকেও নিয়ে গেছে। আমার কাছে কোনোভাবে রাখতে পারিনি। জোর করলে হয়তো পারতাম। আইনে গেলে ফাল্গুনিকে রাখতে পারতাম। থানা পুলিশ করে কোর্টে গিয়ে এসব করতে ইচ্ছে হয়নি। আমি কিছু বলতে যাব তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, মেঘনা দিয়ে একটা ট্রলার ভর্তি চাল আসার কথা। মুন্সিগঞ্জ বাজারে পরিচিত পাইকারদের থেকে কিনেছি। সন্ধ্যায় আসার কথা। রাত 9টা অবধি বসছিলাম, আসেনি। দোকানের আওলাদের কাছে নাম্বার আছে। সকালে আড়তে গিয়ে একটু খোঁজ করিস তো। আসলে রসিদ দিবে, টাকা দিয়ে দিস। কথাটুকু বলে বাবা উঠলেন। উঠে সাথে সাথে চলে গেলেন। একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন, রাত 1টা বাজে, জাগিস না আর, ঘুমিয়ে পড়, সকালে আড়তে যাবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চেয়ারের আগের জায়গায় ছিলাম। আজ আর তন্দ্রাবিলাস পড়া হলো না। বিছনায় গা এলিয়ে দিলাম। ঠিক 1 সপ্তাহ পর বাবা হঠাৎ মারা গেলেন। আমি আড়তে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ। কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখা দেখতে আসে। মা বিলাপ করে কান্না করছেন। মায়ের মুখেই শুনতে পেলাম, সকালে শুধু বলেছিল বুকটা ব্যথা করে। মা ভেবেছিল খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে। তাছাড়া ব্যথা ততটা বেশিও না। কিছু না বলে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আমার মাথার উপরে বটগাছের ছায়া ছিলেন।
নিজেকে খুব অসহায় লাগছে। এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে। আমার দু চোখ বেয়ে অজরে পানি ঝরছে। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন। মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো, কিন্তু এখন লজ্জা লাগছে না, শুধু পানি পড়ছে। এক এক করে সব আত্মীয় স্বজন এলো। শেষ বিদায়ের আয়োজন চলছে। বড়ই পাতা গরম পানি বসানো হয়েছে। কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে। পাশের বাড়ির একজন আমাকে সাথে করে নিয়ে গেলেন কাফনের কাপড় কিনতে। এই যেন এক অনুষ্ঠান চলছে, শেষ বিদায়ের অনুষ্ঠান। বাবা মারা যাওয়ার মাস পেরিয়ে যাচ্ছে। আমি আড়তে বসে আছি। বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে। হঠাৎ আমার অবচেতন মন খানিকটা ধাক্কা লাগলো। ফাল্গুনী, আমার তো একটা বোন আছে, বাবার মেয়ে। তাকে তো খবর দেওয়া হয়নি। আমার কাছে তো কোনো ফোন নাম্বারও নেই, বাড়িও চিনি না, কোন গ্রামে থাকে। বাবাকে শেষ দেখা হয়নি তার। এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়ে গেছে। মায়ের কাছে কি আপুদের বাড়ির ঠিকানা আছে? না, মাকে কিছুই বলবো না। দাদার বাড়ি কেউ জানে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, বাবা বলেছিল ফাল্গুনী আপু নরসিংদী সরকারি কলেজে অনার্স শেষ করবেন। আমি বসে থেকে উঠলাম। একটা বড্ড ভুল হয়ে গেছে। আপুকে বাবার মৃত্যুর সংবাদটা জানানো দরকার ছিল। নরসিংদী কলেজের দক্ষিণ দিকে অনার্স ভবন। আমার পরিচিত কেউ নেই এখানে। অনার্স ভবনের সামনে অনেকেই আছেন। আমি এগিয়ে গেলাম। সবাই বয়সে আমার বড়। একসাথে ৩-৪ জন কথা বলছে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সালাম দিলাম। জানতে চাইলাম অনার্স শেষ বর্ষের ফাল্গুনী নামে কাউকে চিনে কিনা। সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে বলল, এই ফাল্গুনী, তোকে কেউ খুঁজতে আসছে। আমার চোখ দুটো যেন অপেক্ষা সইছে না। কেউ একজন এগিয়ে আছে। আমার ৩-৪ বছরের বড় হতে পারে। দেখতে খুবই সুন্দর। ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলে, আপু, আমি তোমার একমাত্র ভাই শাওন। কিন্তু বলতে পারিনি। আমার গলার স্বর কেন জানি ভিজে গেল। বুঝতে পারছি না। আমাকে খুঁজছে? কে তুমি? আপুর কথায় আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আসলে কে আমি, পরিচয়টা শুরু করব কিভাবে, মুখ ফুটে বলতে পারলাম না। আপু, আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। একটু এদিকে আসবেন? অনার্স ভবনের সামনে দুর্বা ঘাসের শীতল পাটির মতো বিছানা পাতা। আমি আর আপু ঘাস মারিয়ে মাঠের মাঝখানটায় গেলাম। আপু কৌতূহলী চোখে হঠাৎ বললেন, আমি চিনিশপুর থেকে এসেছি। আমার নাম শাওন। কথাটুকু বলে আপুর দিকে তাকালাম। আপু নির্বাক, চোখে পলক পড়ছে না। দু চোখ ভিজে উঠল আমার সামনে। আরেকটু এগিয়ে এসে আপু আমার কাঁধে হাত রাখলো, তারপর মাথায়, তারপর গালে। এই স্পর্শ কত শীতল আর মায়া ভরা। টলমলো চোখ, ভেজা গলায় আপু বলল, তোমাকে দেখার ইচ্ছা ছোটবেলা থেকে ছিল। আমার একটা ভাই আছে, আর তাকে আমি কখনো দেখিনি। এই কষ্টটা আমাকে অনেক বছর ভুগিয়েছে। কত বড় হয়ে গেছে তুমি। আমি দৃষ্টি নিজের দিকে রাখে ইচ্ছা করছিল নিজের চোখের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার চোখ থেকে অনেক এখন যেন আর পানি না পড়ে। আমি শত বৃথা চেষ্টা করে যাচ্ছি আটকাতে, কিন্তু আটকাতে পারলাম না। কই। এর মধ্যে আপু আবার বলল, বাবা মারা যাওয়ার দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আড়ত থেকে আওলাদ নামের কেউ একজন আমাকে ফোন করেছিল। তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে গিয়েছিলাম। 20 মিনিটের মতো ছিলাম। সবাই কান্না করছে। মানুষের ভিড়ে আমিও বাবার মুখোমুখি শেষবারের মতো মুখখানি দেখে নিয়েছি। দেখেও কান্না করেছি, কিন্তু কেউ জানে না আমি কে। আমাকে তোমাকেও খুঁজেছিলাম, জিজ্ঞেস করিনি কারো কাছে। কে খবর খুঁড়তে গেছে, কে বাজারে গেল, এসব বলার সময় শুনলাম তোমার নাম। কেউ একজন বলছে শাওন কাপড়ে কাপড় কিনতে গেছে। আমি আর সেখানে থাকিনি, চলে এসেছি। মাথা তুলে তাকাতেই খুব ইচ্ছে করছে, কিন্তু চোখের পানি লুকোতে পারবো না। টপ করে নিচে পড়বে। আপু আমার থুতনি ধরে মাথাটা উপরে তুলে দিলেন। টপ করে চোখের পানি আপুর কজিতে পড়ল। আপু আমার চোখের পানি মুছে দিচ্ছেন। বড় বোনের বুঝি এত মমতা থাকে, এত আদর থাকে। আপু আমার চোখের পানি মুছে দিতে দিতে মাথার চুল নাড়িয়ে দিয়ে বললেন, তুমি ছোট হলেও এখন তোমার দায়িত্ব অনেক। মায়ের দিকে খেয়াল রেখো। আমি আড়ত থেকে আসার সময়
20,000 টাকা নিয়ে এসেছি পকেটে ভরে। টাকাটা বের করে আপুর হাতে দিয়ে বললাম, আমি এখন আর ছোট নাই আপু, অনেক বড় হয়ে গিয়েছি। মায়ের খেয়াল যেমন রাখতে পারবো, তেমনি আপুর জন্য ভাইটা আছে। আপু একটু চমকালেন বোধ হয়, তারপর টাকাটা আমার হাতে দিয়ে বললেন, আমি তোমার চেয়ে বড়, এখন আমার টাকা লাগবে না, মামার বাড়িতে থাকি এখন। আমি টাকা ফেরত না নিয়ে বললাম, টাকা নিতেই হবে, আপুর সব দায়িত্ব এখন তার ভাইয়ের। বাবা শুধু আমার একার নয়, তোমারও বাবা, তোমারও অধিকার আছে। আমাকে শুধু আপু ডাকতে দিও, বঞ্চিত করো না। অনার্স ভবনের মাঠে দুর্বা গাছ সাক্ষী হচ্ছে দুই ভাই বোনের চোখের পানি গড়িয়ে পড়ার পানি দিয়ে। গাছ মারে সামনে এগুচ্ছি, আড়তে যেতে হবে, আড়ত থেকে বাড়িতে। মা কয়েকদিন ধরে মনমরা থাকে, মায়ের কাছাকাছি থাকাটাও দরকার, গল্প করা দরকার। সব দায়িত্ব এখন আমাকেই পালন করতে হবে। রিস্কায় উঠে কিছু দূরে এসে পিছনে ফিরে দেখি আপু তখনও আমার চলে আসার দিকে দেখে দাঁড়িয়ে আছে, যেন ভাইকে বিদায় দিতে মন চাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, গুড়মুড় শব্দ হচ্ছে। এক পশলা বৃষ্টি হলে মন্দ হতো না। সমাপ্ত।